সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়ার কামিকাজে ড্রোন ইউক্রেনের জন্য এখন এক গুরুতর নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই ড্রোনগুলো মূলত আত্মঘাতী ড্রোন নামে পরিচিত, যেগুলো লক্ষ্যবস্তুর দিকে ছুটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। বিশেষত ইরানি প্রযুক্তি থেকে তৈরি শাহেদ সিরিজের ড্রোনগুলোর জেট চালিত সংস্করণ সম্প্রতি রাশিয়ার হাতে এসেছে এবং সেগুলো ব্যবহার করে কিয়েভ সহ বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই নতুন ধরনের ড্রোন আগে ব্যবহৃত প্রোপেলার চালিত শাহেদ ড্রোনের তুলনায় অনেক দ্রুতগামী এবং উচ্চতর উচ্চতায় উঠতে সক্ষম, ফলে এগুলো শনাক্ত ও ভূপাতিত করাও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ার এই উন্নত কামিকাজে ড্রোনগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এগুলো মোকাবেলায় ব্যয়বহুল এবং সীমিত সংখ্যক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যার ফলে ইউক্রেনের প্রতিরক্ষায় চাপ বেড়েছে। রাশিয়া এই ড্রোনগুলো ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামো, শক্তি সরবরাহ কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোতে টার্গেটে হামলা চালাচ্ছে, যার কারণে ইউক্রেনীয় নাগরিকদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কামিকাজে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়া তুলনামূলক কম খরচে ইউক্রেনের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। আর এই কৌশলের ফলে ইউক্রেনকে প্রতিনিয়ত সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে এবং প্রতিরক্ষায় বিপুল পরিমাণ অর্থ ও প্রযুক্তি ব্যয় করতে হচ্ছে। যতদিন না কার্যকর প্রতিরোধ প্রযুক্তি তৈরি হয় বা বিকল্প কৌশল গড়ে ওঠে, ততদিন এই ড্রোনগুলো ইউক্রেনের জন্য দুশ্চিন্তার বড় উৎস হয়ে থাকবে। কিয়েভ এবং অন্যান্য শহরে পরপর একাধিক রাতে যেই হামলা চালানো হয়েছে, তাতে জেট চালিত শাহেদ ড্রোনের ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছেন একাধিক ইউক্রেনীয় কর্মকর্তা। এই হামলার পর ইউক্রেনের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, কারণ এই অস্ত্রগুলোকে খুঁজে বের করা এবং ধ্বংস করা প্রোপেলারে চালিত শাহেদগুলোর চেয়ে অনেক কঠিন, যেহেতু এগুলো অনেক দ্রুত এবং উচ্চতর স্তরে ওড়ে। বিকল্প কোনো পদ্ধতি আবিষ্কৃত না হওয়া পর্যন্ত এই ড্রোনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে ব্যয়বহুল ও অমূল্য ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বা স্যাম মিসাইল ব্যবহার করতে হবে, যেগুলোর প্রতিটির দাম $মিলিয়ন বেশি হতে পারে। ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট জানিয়েছেন, মূলত রাডারে এগুলোর গতি ও ওড়ার প্যাটার্ন দেখে এগুলোকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে দেখায়, কারণ এগুলোর গতি 500 কিলোমিটার বা তার বেশি হতে পারে। আজ আমরা যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করি, সেগুলো দিয়ে এই ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করা সবসময় সম্ভব নয়। এই সর্বশেষ হামলায় অন্তত 13 জন নিহত এবং 130 জনেরও বেশি আহত হয়েছে, যার মধ্যে 8টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। জেট চালিত এই ড্রোনগুলো সম্ভবত ইরানের প্রদর্শিত শাহেদ 238 ড্রোনের একটি সংস্করণ, যেগুলো 2023 সালের নভেম্বর মাসে প্রথম প্রদর্শিত হয়। 2023 সালের এপ্রিল মাসে ফাঁস হওয়া নথিপত্র অনুযায়ী শাহেদ 238 এর পরিসর 620 থেকে 1240 মাইল এবং এটি প্রায় 6 মাইল উচ্চতা পর্যন্ত উঠতে পারে। এর ওয়ারহেডের ওজন 50 কেজি বা প্রায় 110 পাউন্ড এবং এর টার্বোজেট ইঞ্জিন ঘন্টায় 600 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি তৈরি করতে পারে। এর তুলনায় প্রাথমিক শাহেদ 136 এর সর্বোচ্চ পরিসর 2000 কিলোমিটার এবং গড় গতি 180 কিলোমিটার ঘন্টা, যা একটি ছোট সাধারণ এভিয়েশন হালকা বিমানের গতি সাদৃশ্যপূর্ণ। ইউক্রেনের প্রতিরক্ষা সংবাদ মাধ্যম মিলিটারি উল্লেখ করেছে, এই ধরনের বৈশিষ্ট্যগুলোর কারণে শাহেদ 238কে পাকড়াও করা মোবাইল ফায়ার গ্রুপগুলোর জন্য কার্যত অসম্ভব হয়ে যায়। শুধু মোবাইল ফায়ার গ্রুপই নয়, এ থেকে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উচ্চ পারফরম্যান্সের শাহেদগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
প্রতিক্রিয়া জানানোর সময় কমে যাওয়ায় সেগুলো ধ্বংস করাও কঠিন হবে, বিশেষ করে যখন একসাথে অনেকগুলো শাহেদ ড্রোন আসবে এবং স্তরভিত্তিক আক্রমণ কৌশলের অংশ হবে। কেননা এই ধরনের আক্রমণে উভয় ধরনের শাহেদ এবং সেই সাথে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলও থাকবে। যদিও এই ধরনের অস্ত্রগুলোর এবারই প্রথম ব্যবহার নয়, তবে রাশিয়ার এই জেট চালিত একমুখী আক্রমণ ড্রোন মোতায়েনের ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন ইউক্রেন ইতোমধ্যেই প্রোপেলার চালিত শাহেদগুলোর উন্নত ক্ষমতা ও কৌশলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে লড়াই করছে এবং ক্রমাগত সংকট মোকাবেলা করছে। এই সমস্যার মোকাবেলায় একটি প্রতিকার হল ইন্টারসেপ্টর ড্রোন তৈরি ও ব্যবহার করা। এই ড্রোনগুলো হচ্ছে অনন্যভাবে কনফিগার করা ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোনের ওপর ভিত্তি করে, যেগুলো ইউক্রেন গত 1 বছর ধরে রুশ নজরদারি ড্রোনের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। এই এয়ার এফপিভি ড্রোনগুলোকে তাদের স্ট্যান্ডার্ড ভূমি আক্রমণকারী এফপিভি ড্রোনের তুলনায় আরও দ্রুত ও উচ্চতর উঠতে হয়। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দৈনিক 1000 ইন্টারসেপ্টর ড্রোন উৎপাদনের আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেনের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা এই সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছেন, এই ড্রোনগুলো জেট চালিত শাহেদের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। রাশিয়া নিশ্চিতভাবেই জেট ড্রোনে রূপান্তর করবে, এই পূর্বাভাস দিয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের উপপ্রধানমন্ত্রী ও প্রথম উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেডোরভ বলেন, ইউক্রেনের উচিত এই ধরনের ড্রোন মোকাবেলার সক্ষমতা বাড়ানো। জাতীয় টেলিভিশন সম্প্রচারে তিনি আরও বলেন, আমাদের এ নিয়ে কাজ করতে হবে। রাশিয়ানরা ইতোমধ্যে বিভিন্ন সমাধান সংযুক্ত করছে যা শাহেদকে ইন্টারসেপ্টর এড়িয়ে যেতে সাহায্য করবে এবং আমরাও অনন্য সমাধান বাস্তবায়ন করছি। তাই এটি প্রতিদিন কৌশল পরিবর্তনের বিষয়। বিশিষ্ট ইউক্রেনীয় সামরিক রাজনৈতিক বিশ্লেষক আলেক্সান্ডার কোভালেঙ্কো উল্লেখ করেছেন যে রাশিয়া এই হামলায় জেট ড্রোন ব্যবহার করেছে যাতে করে নতুন ইন্টারসেপ্টরগুলোর কার্যকারিতা পরীক্ষা করা যায়। আলেক্সান্ডার কোভালেঙ্কো বৃহস্পতিবার বলেন, এটা খুবই সম্ভব যে রাশিয়ার জেট ড্রোন ব্যবহারের উদ্দেশ্য ছিল এই ধরনের ধ্বংসাত্মক অস্ত্রকে বিমান প্রতিরক্ষা ড্রোনের বিরুদ্ধে পরীক্ষা করা। অর্থাৎ এমনটা হতেই পারে যে রুশ সেনারা জানতে চেয়েছিল জেট কামিকাজে ড্রোনের বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ড্রোন কতটা কার্যকর। রাশিয়ানরা বুঝে শুনেই শাহেদ 136 এর ব্যবহার পদ্ধতির পরিবর্তন ছাড়াও বিমান প্রতিরক্ষা ড্রোন প্রতিরোধে দ্রুত সমাধান খুঁজছে। যদিও ইউক্রেন জেট চালিত শাহেদ মোকাবেলায় ইন্টারসেপ্টর তৈরি করছে, তবে এগুলোর ব্যাপক উৎপাদন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে রুশ হামলা ও সরবরাহ শৃঙ্খলার সমস্যার কারণে। বড় পরিসরে উৎপাদন ও স্কেল করার জন্য লোক খুঁজে বের করার পাশাপাশি উপাদান কেনা, ব্যবসাগুলোকে বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে হয় এবং তাদের উৎপাদন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তবে প্রশ্ন থেকে যায়, রাশিয়া এই অস্ত্রগুলো কত পরিমাণে তৈরি করতে পারবে? বর্তমানে তারা প্রতি মাসে 2000 প্রোপেলার চালিত শাহেদ তৈরি করছে এবং সেটিকে 5000-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কিন্তু জেট ইঞ্জিন যুক্ত করার কারণে এগুলোর উৎপাদন ক্রমাগত কঠিন হয়ে যাচ্ছে। মিলিটারি আরও জানিয়েছে যে এই ধরনের ড্রোন প্রচলিত শাহেদ 136-এর তুলনায় দুটি বড় সীমাবদ্ধতা বহন করে। একটি হলো উৎপাদনের জটিলতা আর দ্বিতীয়টি হলো উচ্চ ব্যয়। অনেক বেশি গতির কারণে ড্রোনগুলোকে অনেক বেশি চাপ সহ্য করতে হয়, ফলে এগুলোর কাঠামো আরও মজবুত হতে হয় এবং গাইডেন্স ড্রাইভগুলোকে আরও শক্তিশালী ও নিখুঁতভাবে তৈরি করতে হয়, যা ধীরগতির ড্রোনের ক্ষেত্রে এতটা প্রয়োজন হয় না। ড্রোনগুলোর টার্বোজেট ইঞ্জিন আরেকটি বড় বিষয়। এগুলো তৈরি করা ছোট রিসিপ্রোকেটিং ইঞ্জিনের তুলনায় অনেক বেশি জটিল ও ব্যয়বহুল, যেগুলো শাহেদ 136-এ ব্যবহৃত হয়। এ কারণেই উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো কঠিন হবে এবং প্রতিটি জেট চালিত ড্রোন তৈরি করতে গিয়ে সাধারণ 136-এর উৎপাদন হ্রাস পাবে। চীন
যারা রাশিয়াকে যুদ্ধে ব্যবহৃত উপাদান ও কাঁচামাল দিয়ে সহায়তা করছে যে এই ড্রোনগুলোর ইঞ্জিন তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই সবকিছু বিবেচনায় রেখে এখনও নিশ্চিত নয় যে রাশিয়া শাহেদ 238 এর উৎপাদন বাড়িয়ে এটিকে বড় ধরনের হুমকি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে কিনা। পাশাপাশি প্রশ্ন রয়েছে যে ইউক্রেন এই হুমকি মোকাবেলায় সক্ষম ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করতে পারবে কিনা। একটি AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল যে ইউক্রেনের ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল থেকে ছোড়া হয় এবং যেগুলো এই পর্যন্ত বহু শাহেদ ড্রোন ধ্বংস করেছে, তার দাম প্রায় 5 লাখ থেকে 10 লাখ ডলার। অন্যদিকে একটি প্যাট্রিয়ট PAC-3 ইন্টারসেপ্টরের দাম প্রায় $4 মিলিয়ন। সম্ভবত জেট চালিত শাহেদ ড্রোনগুলোকে শাহেদ 136 এর সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হবে, যাতে গণহামলা আরও জটিল করে তোলা যায় এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়া যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।